হ্যালো বন্ধুরা, মাধ্যমিক ২০২৬-এর আমার সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত জানাই। আচ্ছা, ভূগোলের এমন একটা অধ্যায় আছে যেটা বই খুললেই মনে হয় বাবা কি বিশাল আর কঠিন, তাই না? হ্যাঁ, আমি ঠিকই ধরেছি, আমি চ্যাপ্টার ৫ অর্থাৎ ভারতের কথাই বলছি। আর তোমরা হয়তো ভাবছ যে এই ভয়টা শুধু তোমার একার, কিন্তু একদমই না। জানো কি, প্রায় ৯০% ছাত্রছাত্রীরই এই অধ্যায়টা নিয়ে একটা চিন্তা থাকে। সবারই মনে হয় এত বড় চ্যাপ্টার, এত কিছু মনে রাখতে হবে, কি করে যে কি হবে। তবে শোনো, আজকের পর থেকে আর কোনো ভয় থাকবে না। আমি কথা দিচ্ছি, এই একটা আলোচনাতেই আমরা ভারতের প্রাকৃতিক পরিবেশের পুরো বিষয়টা একদম গল্পের ছলে স্টেপ বাই স্টেপ বুঝে নেব। তোমরা শুধু মন দিয়ে শেষ পর্যন্ত শোনো, দেখবে পরীক্ষার জন্য আত্মবিশ্বাস একদম তুঙ্গে চলে গেছে। তাহলে কি খাতা কলম নিয়ে একদম রেডি তো? চলো শুরু করা যাক। দেখো, এত বড় একটা অধ্যায়কে সহজ করার জন্য আমরা কয়েকটা ছোট ছোট অংশে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা জানব ভারতের ভূপ্রকৃতি নিয়ে, মানে কোথায় পাহাড়, কোথায় সমভূমি। তারপর দেখব ভারতের নদ নদী। এরপর বুঝব মৌসুমী বায়ুর খেলা, মানে ভারতের জলবায়ু কেমন। তারপর আসবে মাটি আর গাছপালা। আর সবশেষে একটা ফাটাফাটি রিভিশন তো থাকছেই। চলো তাহলে আর দেরি কেন। আমাদের আজকের যাত্রার প্রথম স্টপ হল ভারতের ভূপ্রকৃতি। খুব সহজ করে বললে, ভারতের সব জায়গার ভূমিরূপ কিন্তু একরকম নয়। কোথাও রয়েছে আকাশছোঁয়া পাহাড়, তো কোথাও দিগন্ত বিস্তৃত সমভূমি, আবার কোথাও রয়েছে বহু পুরনো মালভূমি। এই যে এত বৈচিত্র্য, চলো সেটাই এবার আমরা ভাঙি। ভারতের এই বিশাল ভূপ্রকৃতিকে আমরা মোট ৬টা প্রধান ভাগে ভাগ করতে পারি। ১ নম্বরে আছে উত্তরের পার্বত্য অঞ্চল, মানে আমাদের হিমালয়, যেটা ভারতের মাথায় একটা মুকুটের মতো রয়েছে। ২ নম্বরে উত্তরের বিশাল সমভূমি অঞ্চল, যেটা গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রের মতো নদীরা পলি দিয়ে তৈরি করেছে আর যাকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। ৩ নম্বরে দাক্ষিণাত্য মালভূমি, যেটা একটা ত্রিভুজের মতো দেখতে, খুব পুরনো আর শক্ত পাথরের তৈরি। এরপর ৪ নম্বরে আসছে উপকূলের সমভূমি, মানে সমুদ্রের ধারে যে সমতল জায়গাগুলো রয়েছে। ৫ নম্বরে রাজস্থানের থর মরুভূমি। আর সবশেষে ৬ নম্বরে হল আমাদের দ্বীপপুঞ্জ, মানে আন্দামান নিকোবর আর লাক্ষাদ্বীপ। এবার একটা প্রো টিপ দিই, যেটা পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ জরুরি। এই ভূপ্রকৃতি অংশ থেকে দুটো প্রশ্ন মাধ্যমিকের জন্য প্রায় বাধা। একটা হলো পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বর্ণনা দাও, আর অন্যটা পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো। এই দুটো উত্তর কিন্তু তোমাদের খুব ভালো করে তৈরি করতেই হবে, কেমন? বেশ, ভূপ্রকৃতি তো বোঝা গেল। এবার আমরা চলে আসছি ভারতের জীবনরেখায়। হ্যাঁ, আমি ভারতের নদীর কথাই বলছি। আমাদের দেশটা তো আসলে নদীমাতৃক দেশ, তাই এই নদীগুলো সম্পর্কে জানাটা খুব দরকার। আমি জানি এতগুলো নদীর নাম মনে রাখাটা একটু চাপের ব্যাপার, তাই না? চলো একটা মজার খেলা খেলি। আমরা ভারতের সব নদীকে দুটো টিমে ভাগ করে নেব, টিম নর্থ ইন্ডিয়া আর টিম সাউথ ইন্ডিয়া। এইভাবে পড়লে দেখবে সব নাম আর বৈশিষ্ট্য মাথা একদম গেঁথে যাবে। প্রথম টিম, মানে উত্তর ভারতের নদীগুলো, এদের জন্ম হিমালয়ের বরফ গলা জল থেকে। যেহেতু বরফ সারা বছরই অল্প অল্প করে গলে, তাই এই নদীগুলোতেও সারা বছর জল থাকে। এজন্য এদের বলে নিত্যবহ নদী, যেমন ধরো গঙ্গা, যমুনা বা ব্রহ্মপুত্র। আর দ্বিতীয় টিম, মানে দক্ষিণ ভারতের নদীগুলো, এদের জলের আসল উৎস হল বৃষ্টির জল। তাই বর্ষাকালে এরা জলে টইটুম্বর থাকলেও গরমকালে কিন্তু শুকিয়ে যায়। তাই এদেরকে বলা হয় অনিত্যবহ নদী, যেমন গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতেই হবে। দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী হল গোদাবরী, আর এর বিশাল আকারের জন্য একে দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গাও বলা হয়। এটা কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য একটা হট টপিক। আর পরীক্ষার জন্য যে প্রশ্নটা এই অংশ থেকে আসে সেটা হলো উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য। উত্তর লেখার সময় দুটো পয়েন্ট কিন্তু মাস্ট। এক হলো উৎস, একটার বরফ গলা জল, অন্যটার বৃষ্টির জল। আর ২ হলো প্রকৃতি, একটা নিত্যবহ, অন্যটা অনিত্যবহ। এই দুটো পয়েন্ট দিলেই ফুল মার্কস পাকা। নদীপথ পেরিয়ে আমরা এবার ঢুকছি ভারতের জলবায়ুর রাজ্যে। আর ভারতের জলবায়ুর গল্পের যে আসল হিরো, সে হলো মৌসুমী বায়ু। এই বায়ুর আসা যাওয়ার উপরেই কিন্তু আমাদের দেশের গরম, বর্ষা, শীত এই সব ঋতু নির্ভর করে। যদি কেউ জিজ্ঞেস করে ভারতের জলবায়ু কী ধরনের, এক কথায় উত্তর হবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ক্রান্তীয় কেন? কারণ ভারত ক্রান্তীয় অঞ্চলে রয়েছে। আর মৌসুমী কেন? কারণ এখানে ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর দিক পুরো ১৮০ ডিগ্রি ঘুরে যায়। গরমকালে সমুদ্র থেকে ভেজা বাতাস এসে বৃষ্টি নামায়, আর শীতকালে ডাঙা থেকে শুকনো বাতাস বয়।
ভারতে প্রধানত 3টে ঋতু আমরা দেখতে পাই। গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে, আর পশ্চিমবঙ্গে বিকেলে যে ঝড় বৃষ্টি হয় আমরা তাকে ভালোবেসে কালবৈশাখী বলি। এরপর আসে বর্ষা। জুন মাসের শুরুতে কেরালা উপকূলে মৌসুমী বায়ু এসে যে প্রথম জোরদার বৃষ্টিটা ঘটায় তাকে বলে মৌসুমী বিস্ফোরণ, যেন মেঘ ফেটে বৃষ্টি নামছে। তারপর সেই বৃষ্টি সারা দেশে ছড়িয়ে পড়ে। সব শেষে আসে শীতকাল। এই সময়ে উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার জন্য মাঝে মাঝে হালকা বৃষ্টি হয়, যেটা গম চাষের জন্য কিন্তু দারুণ উপকারী। আমরা ভূপ্রকৃতি, নদী আর জলবায়ু বুঝে ফেলেছি। এবার দেখব এই 3টের প্রভাবে কিভাবে ভারতের মাটি আর গাছপালা তৈরি হয়েছে। আসলে কি বলতো, সব কিছুই একটার সাথে আরেকটা কানেক্টেড। যেখানে যেমন ভূমিরূপ আর জলবায়ু, সেখানে ঠিক তেমন মাটি আর গাছপালা জন্মাবে। ভারতে অনেক ধরনের মাটি দেখা যায়, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পলিমাটি, যেটা নদী বয়ে আনা পলি থেকে তৈরি হয় আর খুব উর্বর। ধান, গম, পাট চাষের জন্য সেরা। এরপর আসে কৃষ্ণমৃত্তিকা বা রেগুর মাটি। এই কালো মাটির জল ধরে রাখার ক্ষমতা অসাধারণ, তাই তুলা চাষের জন্য এটা একেবারে আদর্শ। এছাড়াও মালভূমি অঞ্চলে লাল মাটি আর ল্যাটেরাইট মাটি দেখা যায়। রাজস্থানে রয়েছে বালি মাটি, আর পাহাড়ি অঞ্চলে পার্বত্য মাটি, যেখানে চা, কফি খুব ভালো হয়। এবার চলো স্বাভাবিক উদ্ভিদ নিয়ে কথা বলি। এখানে একটা মূল সূত্র মনে রাখলে পুরো ব্যাপারটা জলের মতো সোজা হয়ে যাবে। সূত্রটা হলো, কোনো জায়গায় কী ধরনের গাছপালা জন্মাবে তা প্রায় পুরোপুরি নির্ভর করে সেখানকার বৃষ্টিপাতের উপর। যেখানে বেশি বৃষ্টি সেখানে ঘন জঙ্গল, আর যেখানে কম বৃষ্টি সেখানে কাটাঝোপ। সিম্পল। যেখানে 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টি হয় সেখানে চিরহরিৎ বন দেখা যায়, মানে গাছগুলো সারা বছর সবুজ থাকে। ভারতে সবচেয়ে বেশি রয়েছে পর্ণমোচী বন। এখানকার গাছগুলো শীতকালে জল বাঁচানোর জন্য তাদের পাতা ঝরিয়ে দেয়, যেমন ধরো শাল, সেগুন গাছ। যেখানে বৃষ্টি খুব কম সেখানে জন্মায় কাটাঝোপ, যেমন ক্যাকটাস। আর সবশেষে সুন্দরবনের মতো নোনা জায়গায় জন্মায় ম্যানগ্রোভ অরণ্য। এদের শ্বাস নেওয়ার জন্য বিশেষ শ্বাসমূল মাটি ফুঁড়ে ওপরে উঠে আসে। তো বন্ধুরা, দেখলে তো ভারতের প্রাকৃতিক পরিবেশ অধ্যায়টা আসলে একটুও ভয়ের নয়। যদি আমরা এইভাবে ছোট ছোট অংশে ভেঙে একটার সাথে আরেকটার সম্পর্ক বুঝে পড়ি, তাহলে সবকিছুই খুব সহজ আর লজিক্যাল মনে হয়। চলো, যা যা শিখলাম তার উপর একবার চট করে চোখ বুলিয়ে নিই। কুইক রিভিশন। ভারতের ভূপ্রকৃতিকে আমরা 6টা ভাগে ভাগ করেছি। নদীগুলোকে 2টো টিমে ভাগ করেছি, উত্তর ভারতের নিত্যবহ আর দক্ষিণ ভারতের অনিত্যবহ। ভারতের জলবায়ু হল ক্রান্তীয় মৌসুমী, আর প্রধান ঋতু 3টে। মাটির মধ্যে পলিমাটি সবচেয়ে উর্বর, আর কালো মাটি তুলা চাষের জন্য বিখ্যাত। আর স্বাভাবিক উদ্ভিদ বৃষ্টিপাতের ওপর নির্ভর করে 4 ধরনের, যার মধ্যে পর্ণমোচী অরণ্যই ভারতের সবচেয়ে বেশি। বাস, এই আলোচনার পর আমি আশা করি তোমাদের বেসিক কনসেপ্টগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। এখন বইটা খুলে পড়লে দেখবে সবকিছুই পরিচিত লাগছে, আর বুঝতেও অনেক সুবিধা হচ্ছে। ভয়টা এবার কেটেছে তো? আচ্ছা, তোমরা কি চাও যে এই অধ্যায়ের পরের অংশ, মানে ভারতের অর্থনৈতিক পরিবেশ নিয়েও আমি ঠিক এই রকমই সহজ করে একটা বিস্তারিত আলোচনা নিয়ে আসি? যদি তোমরা চাও তাহলে দেরি না করে এখনই কমেন্ট বক্সে গিয়ে বড় বড় করে ইয়েস লিখে ফেলো। তোমাদের আগ্রহ দেখলেই আমি পরের অংশটা বানানোর কাজ শুরু করে দেব। যদি আজকের এই আলোচনাটা তোমাদের একটুও ভালো লেগে থাকে আর পড়াটা বুঝতে সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে আমাকে জানিও। তোমাদের একটা লাইক আমাকে পরের পর্ব বানানোর জন্য অনেক উৎসাহ দেয়। আর হ্যাঁ, মাধ্যমিক 2026-এর সেরা প্রস্তুতির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। পুরো আলোচনাটা মন দিয়ে শোনার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো করে পড়াশোনা করো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের পর্বে। টাটা।